স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাওন হাসনাত। বিশ্ব অর্থনৈতিক সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়ে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 106। বিনিয়োগ সক্ষমতার 12টি ভিত্তি বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। তালিকায় সবার উপরে আছে সুইজারল্যান্ড আর সবার নিচে ইয়েমেন। পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই আছে বাংলাদেশের আগে। এর মধ্যে 16 ধাপ এগিয়ে ভারতের অবস্থান 39। সামষ্টিক অর্থনীতিতে অগ্রগতি কম থাকে বাংলাদেশের অবস্থানের উন্নতি কম হয়েছে বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। অর্থনৈতিক সক্ষমতা সূচকের ভিত্তিতে দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব শামসুল আলম ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মরসুল। শুরুতে যদি আলোচনা শুরু করি, বাংলাদেশের এক ধাপ এগিয়েছে, ডক্টর শামসুল আলম, আপনার কি মনে হয় খুব বেশি উন্নতি কি আমরা করতে পেরেছি, না আমরা আসলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা পিছিয়ে আছি? অবস্থাটার উন্নতি ঘটেছে, মানে এটা তো ক্রম অগ্রসরমান, এই বিষয়টাই তো আমি মনে করি আনন্দের। আরেকটি বিষয় যদি আজকে লক্ষ্য করে থাকেন, এটিভির একটি রিপোর্ট বেরিয়েছে, তারা বলেছে 15-16 মানে গত অর্থবর্ষরে আমাদের প্রবৃদ্ধির হার 7.1% হবে, যেটা বাংলাদেশ সরকারের প্রক্ষেপণ ছিল 7.05। তার মানে এডিবি এখন বলছে, যারা বলেছিল প্রক্ষেপণ করেছিল 6.7 হবে, তারা বলছে 7.1, অর্থাৎ বাংলাদেশ যা বলেছে তার চেয়ে বেশি অর্জন করেছে। তো সব মিলিয়ে আমার তো ইতিবাচকই মনে হয় এবং এটা তো অনুকূলই মনে হচ্ছে। উন্নতি হয়তো আরও করতে পারতাম, কিন্তু যে করছি এটাও আমি মনে করি প্রশংসনীয়, এগুচ্ছি। আমি একটু ডক্টর আহসান এইচ মরসুল, আপনার কাছে যেটা জানতে চাই, আপনার কাছে মূল্যায়নটা কি? আপনার আলোচনা যেটা মনে হলো, যেটা হচ্ছে ফোকাসটা হচ্ছে বিনিয়োগের উপর। বিনিয়োগ হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে একটা বলবো যে আমাদের সামগ্রিক অর্থনীতির আরও শক্তিশালী, অনেক শক্তিশালী। বিনিয়োগটাতে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি বলবো তুলনামূলকভাবে। আমাদের এখানে স্থিতি অবস্থা বিরাজ করছে, আমরা কিন্তু জাতীয় আয়ের তুলনায় আমাদের বিনিয়োগ বাড়াতে পারছি না। আমরা বিদেশি বিনিয়োগও খুব বেশি বাড়াতে পারছি না, এখন 1% নিচে আমাদের বিদেশি বিনিয়োগ। তো সেই হিসাবে আমি বলবো যে এখানে আমাদের অনেক কিছু অর্জনের আছে। আরেকটা লক্ষণীয় জিনিস সেটা হচ্ছে যে ভারত, এখানে কিন্তু তারা অনেক দ্রুত, বিশেষ করে এই গভর্নমেন্টের আমলে এই ক্ষেত্রে বিরাট একটা জাম্প করেছে তারা। 15 বললেন যেটা 15 বা 16 ধাপ, সেটা একটা বড় রকমের উল্লম্ফন। এবং এটার মূলে কিন্তু তাদের কিছু সামষ্টিক, আমি যেটাকে বলবো যে ফোকাসড অ্যাটেনশন টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট। তাদের যে স্লোগান মেক ইন্ডিয়া, যেটা মোদি নিজে ব্যক্তিগতভাবে এন্ডোর্স করে বিভিন্ন জায়গায় থেকে প্রচার করে আসছেন, সেটা কিন্তু ভালোভাবে কাজ করছে। এবং তারা কিন্তু একটা বড় রকমের উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে কিভাবে ভারতের যেটাকে বলা হয় ডুইং বিজনেস ইন্ডিকেটর, যেটা মোর ওয়াইডলি সিন ইন্ডিকেটর গ্লোবালি, ডুইং বিজনেসে ভারতের অবস্থান 50 বা তার নিচে নামিয়ে আনা, সেজন্য তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এখনো কিন্তু ভারতের অবস্থান 100-র উপরে। তো সেটা একটা বিরাট উদ্যোগ, এবং তারা বলছে আমরা 5 বছরের মধ্যে এটা করব। তো এই যে একটা সুস্পষ্ট একটা লক্ষ্য আছে, একটা লক্ষ্য আমাদের। আমি একটু যদি জানতে চাই, সরকার নীতি নির্ধারণে আছেন, তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্যটা কি? ডুইং বিজনেস বা এই সক্ষমতা সূচকে আমরা কতদূর এগোতে চাই, সে ধরনের কি লক্ষ্য আপনারা ঠিক করেছেন? অবশ্যই লক্ষ্য রয়েছে। আমরা আমাদের সব কিছুর প্রতিফলন ঘটে প্রবৃদ্ধির হারে, তাই তো। তো প্রবৃদ্ধির হার বৃদ্ধির জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যেটা আমরা বলছি যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বর্ষে 19-20 আমাদের প্রবৃদ্ধির হার 8% নিয়ে যাব, এবং সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। প্রবৃদ্ধির হার বাড়ছে প্রত্যেক বৎসরই, এটি মনে রাখতে হবে। বিনিয়োগ নিয়ে যে কথাটি বলা হচ্ছে সেটি সত্য, যে কাঙ্ক্ষিত পর্যায়ে বিনিয়োগ আমরা চেয়েছি বা হতে পারত, সেটি হচ্ছে না, কিন্তু বিনিয়োগ বাড়ছে। গত আর্থিক বছর বিনিয়োগ বেড়েছে প্রকৃত অর্থে, কনস্ট্যান্ট প্রাইসে যেটাকে আমরা বলি, কনস্ট্যান্ট মার্কেট প্রাইসে, সেটা 8.9%। এর আগের বছর বেড়েছিল 7.1%, অর্থাৎ ইতিবাচক। হয়তো এটা 11-12% হলে আরও ভালো হতো। আমরা এগোচ্ছি, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যটা অর্থনৈতিক প্রবৃদ্ধি না, অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে প্রবৃদ্ধি আমাদের সুস্পষ্ট, আপনি জানেন, ঘোষণায় রয়েছে, যেটাকে আমরা বলি ভিশন 2021, যেটা প্রেক্ষিত পরিকল্পনার প্রতিফলন ঘটানো হয়েছে। সব মিলিয়ে আর্থিক অবস্থা, নানান অর্থনীতি একটা ব্যাপক বিষয়। কোনো কোনো খাতে হয়তো একটু পিছিয়ে থাকবো, কোনো আমি যদি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমরা এগোচ্ছি অবশ্যই, এই নিঃসন্দেহে, কিন্তু আমরা কি দৌড়াতে পারতাম? আমরা হয়তো হেঁটে এগোচ্ছি,
মানে বিষয়টা কি এরকম না? না, বিষয়টা বুঝতে হবে যে আমরা কোথা থেকে শুরু করলাম। আমরা 3.5%, 4% প্রবৃদ্ধির হার, 5% করে করে আমরা অভ্যস্ত হয়েছি। সেখানে 7-8% নিয়ে আসা, এটি বড় রকমের উল্লম্ফন। এই বিষয়টাও বুঝতে হবে। তো আমরা যেখান থেকে শুরু করেছি আমাদের বেসটা ছোট ছিল, এখন কিন্তু আমরা তার দ্বিগুণ করেছি। আমরা 7 বছরে প্রবৃদ্ধির আমাদের মাথা পিছু আয় দ্বিগুণ করেছি, যেটা দ্বিগুণ করতে একসময় 23 বছর লেগেছিল। কাজেই প্রবৃদ্ধির হারটা বাড়ছে, কিন্তু এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। প্রবৃদ্ধির হার বাড়ছে, আপনি আবার বলছেন বিনিয়োগে একটা মানে আমরা আসলে দৌড়চ্ছি না, এগুচ্ছি ঠিকই হেঁটে হেঁটে। আপনার কাছে কি মনে হয়? এখানে প্রবৃদ্ধির হার বাড়ছে এবং বাড়াটা তো অবশ্যই সরকারের লক্ষ্য এবং আমাদের জাতীয় লক্ষ্য এটা, এবং বাড়া আরও প্রয়োজন আছে, কারণ ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি নাই। এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটার প্রণেতা আমাদের প্রফেসর শামসুল আলম সাহেব, উনি তো সেখানে আপনি নিজেও ছিলেন? না, আমরা তো পেছন থেকে আছি। সহায়তা করছেন নানাভাবে। ওনারা হচ্ছেন এটার ফরফ্রন্ট এবং ওনারাই হচ্ছে এটার ওনার। প্ল্যানিং কমিশন হচ্ছে এটার মানে না, আমরা হচ্ছে আমরা অংশীদার, কিন্তু ওনারা হচ্ছেন এটার মালিক। তো যেটা বলতে চাচ্ছিলাম যে 8% নিতে হলে বিনিয়োগকে কিন্তু বাড়াতে হবে, এবং বিনিয়োগকে একটা সুদৃঢ়ভাবে বাড়াতে হবে। 1 বছর 2 বছরের জন্য নয়, এটা দীর্ঘস্থায়ীভাবে স্থিতিশীলভাবে বাড়াতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে আমি মনে করি যে আরেকটু সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের অনেকগুলো এরিয়াতে কার্যকর রিফর্ম আনতে হবে। তা না হলে কিন্তু এই হয়তো আমরা এই অভিষ্ট লক্ষ্যে পুরোপুরিভাবে বা দীর্ঘস্থায়ীভাবে আমরা হয়তো পৌঁছতে পারবো। মানে স্পেসিফিক যদি বলেন কি কি রিফর্ম আমরা করতে স্পেসিফিক বলতে গেলে আমি বলবো কতগুলো জিনিস, যেমন ব্যাংকিং খাতে আমাদের বড় রকমের রিফর্ম প্রয়োজন আছে। আমরা জানি ব্যাংকিং খাতে কি হয়েছে, হচ্ছে এবং হতে যাচ্ছে। সেখানে দুর্বলতা প্রচণ্ডভাবে বিরাজমান, সেখানে আমাদের উত্তরণ ঘটাতেই হবে। 2 নম্বর আমি বলবো আমাদের যে সম্পদের ব্যবহারটা নিশ্চিতকরণ, অর্থাৎ সরকার যে ব্যয় করছে, ব্যয় বাড়ছে, কিন্তু ব্যয়ের থেকে কি আমরা প্রকৃত মূল্য পাচ্ছি কিনা, ভ্যালু ফর মানি আমরা পাচ্ছি কিনা। আমরা যদি একটা রাস্তা করতে যদি 2 বছর পর পরই রাস্তাকে ঠিক করতে হয়, তাহলে তো আমরা পরের রাস্তাটা কবে বানাবো? তার মানে আপনি দুটো বিষয় বলছেন, একটা হচ্ছে যে সরকারের মানে অযাচিত ব্যয়, আরেকটা হচ্ছে যে আমরা অযাচিত বলবো না, মানে গুণগতভাবে নিম্নমানের ব্যয়। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, এরপরে এরই উত্তর ডক্টর শামসুল আলম আপনার কাছে শুনবো। আলোচনার এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল দেশের সামষ্টিক অর্থনীতি এবং অর্থনৈতিক সক্ষমতা নিয়ে। তো বিরতির আগে ডক্টর আহসান এইচ মনসুর যে সংস্কারের কথাগুলো বলেছেন, তো সেই বিষয়ে আসলে সরকার কি চিন্তা করছে, বিশেষ করে ব্যাংকিং খাত, তারপরে সরকারের যে অপচয়টা মাঝে মধ্যেই হচ্ছে, যেটা প্রয়োজন নেই, সেটার ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন? না, চিন্তা যেটা সেটা নীতিগতভাবে যেটা বলছেন ডক্টর আহসানে, তো মানে অস্বীকার করার কিছু নেই বা এটা না করার কিছু নেই, এটি অতি কাম্য। এটা ঠিক যে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, সরকার যেটা বিনিয়োগ করছে তার গুণগত মান বাড়াতে হবে। বিশেষ করে আমাদের প্রবৃদ্ধির হার বাড়াতে হলে আমাদের যে বিনিয়োগগুলো হচ্ছে, সরকারি যে বিনিয়োগটা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার, বিশেষ করে প্রকল্প বাস্তবায়ন দ্রুততর করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের গুণগত মানটা অবশ্যই এখন পর্যবেক্ষণ করতে হবে। আমাদের যে বিষয়টা আপনি তুলেছেন ব্যাংকিং সংস্কার, এটা অনেক বেশি কাম্য, কারণ অর্থনীতিতে ব্যাংক বা আর্থিক খাতের অবদান তো বিরাট। আর্থিক খাতের যে কোনো সামান্য বিপর্যয় অর্থনীতির সামগ্রিক বা বড় বিপর্যয় আনতে পারে। তো ব্যাংকিং খাত এগোচ্ছে, তো তার আরও গতি বাড়ানো দরকার। ব্যাংকের যে ক্যাপিটালাইজেশন করছি এটা আরও কমানোর দরকার, কারণ আমরা ক্যাপিটালাইজেশন করে টাকা দিয়ে দিয়ে ব্যাংক চালিয়ে রাখাটা তো এটা খুব সুস্বাস্থ্যের লক্ষণ নয়। অবশ্যই আমাদের নন পারফর্মিং লোন যেটা আমরা বলছি সেটা বাড়ছে, সেটা সরকারি নয়, এমনকি বেসরকারি ব্যাংকও সেটা বাড়ছে। কাজেই ব্যাংক ব্যবস্থাপনায় বড় রকমের একটি সংস্কার অতি কাম্য এবং এই পদক্ষেপগুলো দ্রুত নেওয়ার দরকার, এবং সেক্ষেত্রে মানে বাংলাদেশ ব্যাংক অনেকটা হলেও সক্রিয় হচ্ছে, এটি আমার মনে হয়। আর অপচয়ের বিষয়টা? না, অপচয় যেটা ঠিক অপচয় আমরা বলবো না, অর্থাৎ সরকারি ব্যয়কে আরও যুক্ত করা যায়। অনেক ব্যয় সরকার ব্যয় না করে আমার মনে হয় অস্টারিটি যেটাকে বলে ইংরাজিতে, ব্যয় সংকোচন বা পুনর্বিন্যাস করার সুযোগ অবশ্যই আছে। তবে সেক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট ছেড়ে এখন মেগা প্রজেক্টগুলোর উপর কিন্তু জোর দিচ্ছি। এখন যখন মেগা প্রজেক্ট হচ্ছে তার সুপারভিশনটা ভালো হচ্ছে, তার মনিটরিংটা ভালো হচ্ছে,
তো এক্ষেত্রেও কিন্তু আমাদের অগ্রগতি হচ্ছে, আমি বলবো না একেবারে হতাশাজনক, আমরা এগোচ্ছি। প্রকল্প বাস্তবায়নের কথা যেটা বলছেন, আমরা দেখি যে প্রকল্প বাস্তবায়নে বিদেশ ট্যুর, তারপরে বিদেশ ভ্রমণ, তারপরে আরো অন্যান্য অযাচিত কিছু ব্যয় থাকে। আবার পরিকল্পনা মন্ত্রী দেখা যাচ্ছে প্রকল্প পরিচালকরা অনেক ক্ষেত্রে 1-2% কাজ বাকি রেখে আবার ওই প্রকল্পটাকে বাড়িয়ে নেন। পরিকল্পনা মন্ত্রী বা সরকার একটা নির্দেশনা কিন্তু আছে যে 1-2% এখন আর ওই প্রকল্প বাড়ানো হবে না, দরকার হলে নতুন প্রকল্প না। তো এই বিষয়গুলো কি আসলে সরকার তো চেষ্টা করছে, তাহলে পারছে না কেন পুরোপুরি তদারকি করতে? এখানে আমি দুটো জিনিস বলবো যে সরকারের চেষ্টা আছে, যেমন ই টেন্ডারিং সিস্টেমটা চালু হয়েছে, ইটস এ মেজর ইমপ্রুভমেন্ট আমি বলবো, এবং এটার প্রবণতাটা মানে অ্যাকসেপ্টেন্সটা অনেক বেড়ে যাচ্ছে এবং সরকার থেকে চাপ আছে এবং সেই চাপটা সঙ্গত, এটাকে আরও এগিয়ে নিতে হবে। কিন্তু যেটা এখানে সমস্যাটা হচ্ছে যে আমি যদি একটা যে কোনো প্রকল্প করি, বিশেষ করে মাঝারি বা ছোট আকারের প্রকল্প, সেখানে গুণগত মানটা একেবারে থাকছে না। রাস্তা করে যাওয়ার পরের বছর 6 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে সেই রাস্তায় আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি ওই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। এইভাবে খরচ করলে তো আমাদের অগ্রযাত্রা ব্যাহত হতে বাধ্য, এটা বানরের তৈলাক্ত বাস বাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, আমরা পিছিয়ে যাব, এগোতে পারবো না সামনের দিকে। এই দিকটাতে নজর আমাদের দিতেই হবে যেভাবেই হোক। আরেকটা জিনিস হচ্ছে বড় প্রকল্প আমরা সবাই চাই, কারণ বাংলাদেশ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বড় রকমের ডেফিসিয়েন্ট এবং সেখানে আমাদের বিদ্যুৎ খাতে এবং যোগাযোগ খাতে বড় রকমের প্রকল্পের প্রয়োজন আছে। এই প্রকল্পগুলোতে যেন কোনো মতেই আমরা আবার একই ধরনের গুণগতভাবে প্রশ্নবিদ্ধ না হই, সে বিষয়ে মনোযোগ দেওয়ার সময় কিন্তু এখন, এবং কঠোরভাবে সরকারকে এটা করতে হবে, তা না হলে বড় রকমের ক্ষতির সম্ভাবনা হবে। মানে আপনি বলছেন যে প্রকল্প বাস্তবায়নে যথাযথ তদারকি এবং বাস্তবায়নটা মানে সবসময় মনিটরিং এ রাখা। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। কথা হচ্ছিল দেশের সামষ্টিক অর্থনীতি এবং অর্থনৈতিক সক্ষমতা সূচক নিয়ে। তো বিরতির আগে আমরা যেটা শুনছিলাম অনেক সমস্যার কথাই, আমরা যদি আজকের রিপোর্টটা দেখি সেখানে 16টি ইন্ডিকেটরের মধ্যে মানে ডুইং বিজনেস ইন বাংলাদেশ, তারা বলছে যে 8টিতে অবনতি হয়েছে, 4টি অপরিবর্তিত এবং 4টিতে উন্নতি হয়েছে। অবনতির ক্ষেত্রে দেখা যাচ্ছে করাপশনের পরিমাণ বেড়েছে, সরকারের যে একটা অনিশ্চয়তা ব্যবসায়ীদের মধ্যে সেটা এখনো রয়ে গেছে। তারপরে আপনার তবে হ্যাঁ অবকাঠামোর ক্ষেত্রে উন্নতি হয়েছে তারা বলছে। আপনার কাছে কি মনে হচ্ছে সামগ্রিক প্রতিবেদন? সব মিলিয়ে আমরা এগিয়েছি এক ধাপ, এটি হলো আমাদের নিট ফলাফল। তার মধ্যে যেগুলো এলিমেন্ট সেগুলো তো কম বেশি হয়েছে, আপনি বললেনই। হ্যাঁ, দুর্নীতির বিষয়ে দুদকের যাকে এখন দেয়া হলো ইকবাল মাহমুদ সাহেব, তিনি যথেষ্ট আশার বাণী আমাদেরকে শুনিয়েছেন। আমরা চাইব তিনি আরও সক্রিয় হবেন, তার কারণ সমাজের সেবা নেয়ার ক্ষেত্রে যদি দুর্নীতি থাকে সাধারণ মানুষ কিন্তু কি বলি মানে বাধাগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়গুলো ঠিক আছে, অভ্যন্তরীণ নানান ঘাত প্রতিঘাত আছে, তার মধ্যে আমি যে কথা বলতে চাচ্ছি এই সক্ষমতাও যেমন সত্য, বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অনেক বেশি সত্য, অনেক উজ্জ্বল, এবং প্রত্যেকটি দেশ বিশেষ করে যারা এখন প্রভাব বিস্তার করে আন্তর্জাতিকভাবে, এবার নিউ ইয়র্কে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, আপনি জানেন। প্রথমবারের মতো আমার জানা মতো, আমি গত 5 বছর যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সঙ্গে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবার দেখা করলেন নিজে এসে হোটেলে, উনি আবার আমাদের দেশেও আসছেন, আবার আমাদের দেশেও আসছেন, আমাদের চায়নার আমাদের প্রেসিডেন্ট আসছেন। ভারত আমাদের সঙ্গে বড় বড় প্রজেক্ট করতে আগ্রহী এবং কিছু নিচ্ছেনও, অনেকগুলো বিদ্যুৎ প্রকল্প আপনি জানেন। জাপান গেলাম গত মে মাসের শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের সঙ্গে মিটিংয়ে। আমার মনে হলো প্রধানমন্ত্রী শিনজো আবে যেটা বলছেন সেটি যেন গ্রহণ করে নিচ্ছেন খুব হাসি মুখে। এমনকি আন্তর্জাতিক আমাদের নতুন করা প্রয়োজন, তিনি হেসে বলেন ঠিক আছে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, তারপর আপনারা যেটুকু সহায়তা দেব। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা বা এখন যে অবস্থায় আমরা আছি সামষ্টিক অর্থনীতি নিয়ে, এটি বিশ্ব সামগ্রিকভাবে এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং আমার সক্ষমতা আস্থা ছিল, যে কারণে চীন, ভারত, বিশ্বব্যাংক, জাপানি প্রধানমন্ত্রী আসলেন, 200 ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে আসলেন তার সঙ্গে। সব মিলিয়ে এগুলো কিন্তু অত্যন্ত ইতিবাচক কথা বলে, যদিও আমাদের নিজস্ব সমস্যা অনেক আছে, যে উপাদানগুলো আপনি বললেন এগুলোও ঠিক আছে। আমরা একটা উন্নয়নশীল দেশ, স্বাভাবিকভাবে এগুলো থাকবে, বাট মোটা দাগে আমরা কিন্তু অনেক বেশি
এতটা সম্ভাবনাময় অবস্থা আমরা অতীতে আর কখনো আসিনি। সম্ভাবনাময় অবশ্যই, আমরা এই কারণে সবাই আমাদের প্রতি আগ্রহ। কিন্তু এই যে আমি যদি ইন্ডিকেটরের কথাটা বলি যে 4টাতে অবনতি, 8টিতে অবনতি, 4টি অপরিবর্তিত এবং 4টিতে উন্নতি হয়েছে, বিশেষ করে অবকাঠামো খাতে খুবই ভালো উন্নতি হয়েছে তারা বলছেন। আপনার বিশ্লেষণ কি? না, আমার মনে হয় তাদের যে বিশ্লেষণটা, তাদের যে তথ্যের যে ভিত্তিটা, সেটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মানে প্রত্যেকটা একটা মানে জনগণের সাথে এটার একটা সম্পৃক্ততা আমি দেখি। জনগণ কিন্তু এভাবেই দেখে জিনিসগুলোকে, এটা আমরা ফিল করতে পারি। তবে যে জিনিসটা আমি মনে করি যেখানে একটা গ্যাপ, সেটা হচ্ছে এই যে বিশ্লেষণটা, এই বিশ্লেষণ এবং আমাদের রাজনীতিবিদরা যেভাবে বিশ্লেষণ করেন, অর্থনৈতিক সক্ষমতা বলতে তারা ধরে নেন যে কেউ না খেয়ে নেই। তারা ধরে নেন যে আমাদের সামাজিক উন্নতি হচ্ছে, বিশেষ করে সামাজিক ইন্ডিকেটরগুলোতে, সেটা আমাদের অর্থনৈতিক সক্ষমতা। তারা ধরে নেন যে আমাদের বিদেশিদের উপর নির্ভরশীলতা নাই। সেই ইন্ডিকেটরগুলো কিন্তু এখানে আসছে না। ফলে আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক সক্ষমতা কিন্তু তারা ধরেন অনেক উপরে উঠে গেছি আমরা। কিন্তু এই সূচকগুলো দিয়ে দেখলে পরে, যেটা ইন্টারন্যাশনালি কম্পারেবল ইন্ডিসেস, সেটা দিয়ে দেখলে পরে আমরা কিন্তু অতখানি এগিয়ে যাই নাই বা যেতে পারি নাই। একটা বিষয় যদি আমি বলি, দুদক আগের চেয়ে সক্রিয়, এই কারণে কারাপশনের সংবাদ বেশি আসছে, এই কারণে কি অবনতি? না, আমি মনে করি না তা না। করাপশন বাংলাদেশে আছে, ছিল এবং বেড়েছে, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। এটা দুদক বলতে হবে না, আমরা সেটা বুঝতে পারি। প্রতিপক্ষে প্রত্যেকটা ধাপে প্রত্যেক জনগণ এটা বুঝে। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের করাপশনটা একেবারে নিচের থেকে মাঝ লেভেল পর্যন্ত খুব ঘনীভূতভাবে অনুভূত হয়। প্রত্যেক ধাপে এটাকে অনুধাবন করে এবং কষ্টকর হয় তাদের জন্য। বিদেশে যেটা হয়, যেটা করাপশন সেখানেও আছে হয়তো, কিন্তু সেটা এমন একটা ভাবে আছে, অদৃশ্যভাবে, জনগণ তাদের দৈনন্দিন জীবনে সেটা ভোগ করে না, সেটা প্রতিফলনটাকে নেগেটিভলি এক্সপিরিয়েন্স করে না। এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না এবং এটা আরো ইন্টেন্সিফাইড হচ্ছে। আমি একটু শেষ আপনার কাছে একটু জানতে চাই যে এই বিষয়ে আপনারা আসলে এখন কি করতে পারি? না, আমরা করতে পারি, আপনারা প্রশ্ন তুলছেন মিডিয়ায়, পত্রপত্রিকা তুলছেন, আমাদের নাগরিক শ্রেণী তুলছেন, এবং এই ধরনের তোলাটা প্রয়োজন। আমরা যত বেশি প্রশ্ন করব, তত বেশি আমরা স্বচ্ছতার দিকে আমাদের যেতে বাধ্য হব। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি মনে করি আপনাদের মিডিয়া, সিভিল সোসাইটি প্রত্যেকে তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, বস্তুনিষ্ঠভাবে আমরা এই সত্যগুলো তুলে ধরবো। এবং যে প্রত্যাশাটা ডক্টর আহসান বলছেন, সেটি অবশ্যই নাগরিক হিসেবে আমরা বা সরকার হিসেবে আমরাও তো সেটি চাই এবং সেটি চাইতেই হবে। তার মানে আমরা যেটা বলতে পারি যে আসলে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে, কিন্তু আরো উন্নতি মানে দৌড়তে হলে আরো কিছু ক্ষেত্রে, বিশেষ করে অবকাঠামো, করাপশন কমাতে হবে, অবকাঠামোতে আরো উন্নতি করতে হবে এবং এভাবে আসলে সাশ্রয়ী হতে হবে, প্রকল্প বাস্তবায়নে আরো সময় কমাতে হবে এবং মানসম্পন্ন ব্যয় করতে হবে অবশ্যই। মানে সেক্ষেত্রে আসলে এই ইন্ডিকেটরগুলো, আমরা যে ইন্ডিকেটরগুলো দেখছি এখন, যে 8টি অবনব, সেগুলো আমরা চাই যে আগামীতে এই 8টি আবার উন্নতি হোক। এগুলো বাস্তবতার বাইরে নয়, যেটা ডক্টর হাসান বলেন, এগুলো মোটামুটি ভাবে আমরা যেভাবে জনগণ দেখে থাকে হয়তো ওভাবেই আসছে। আজকে আমাদের আলোচনা আসার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখা হবে আগামী।